তো আজকে আছে আইপিএল এর প্রথম ম্যাচ, তাই তো? আইপিএল এর প্রথম ম্যাচ কার সাথে? আরসিবির সাথে কেকেআর। কিন্তু দুঃখের বিষয় একটাই, কেকেআর এর যে মেন সাপোর্টার আমাদের ভিতরে সে কিন্তু নেই, মানে বেঁচে আছে, মানে প্রথম ম্যাচেই নেই। যাই হোক, কোথাও একটা গেছে। আরসিবির ফ্যান আছে আমাদের সাথে, বিরাট কোহলির নেট প্র্যাকটিস দেখতে গেছে। আচ্ছা। তো যেহেতু আরসিবি ফ্যান আমাদের সাথে আছে, কলকাতার ফ্যান নেই, তো স্বাভাবিকভাবে প্রথম কোশ্চেনটা আরসিবি ফ্যানের কাছে জিজ্ঞেস করে নি। বিরাট কোহলি টি20 থেকে রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছে, কালকে আবার নতুন করে বলা যায় আবার টি20 তে এক ধরনের অভিষেক হতে যাচ্ছে। তো তোর মতে বিরাট কোহলি কালকে স্কোর কত হতে পারে? কেমন খেলতে পারে বিরাট কোহলি কালকে? বিরাট কোহলি যা দেখলাম প্র্যাকটিস ম্যাচেও খুব ভালো ব্যাটিং করেছে। আশা করি বিরাট কোহলি 50 এর উপর রান করছে, একটা আশা আছে। আচ্ছা, মানে কালকে আচ্ছা, করা যায়। বিরাট কোহলির সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে লেগ স্পিন। আর ওদের দুটো বড় বড় স্পিনার, এখন ঘরেন চক্রবর্তী অনেক বড় স্পিনার বলতে পারি, প্লাস সুনীল নারিন। আর যদি ওরা মায়ের মার্কান্ডে খেলে তো মায়ের মার্কান্ডে তিনটে স্পিনার হয়ে যাবে, কারণ কলকাতার স্পিন পিচ থাকে আমাদের। তো সেক্ষেত্রে বিরাট কোহলির কি প্রবলেম হতে পারে, বা মনে হয় যে আগে কিছু হতে পারে, বা পাওয়ার প্লের মধ্যেই স্পিন চলে আসতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি সেটা তো হতেই পারে, কারণ বিরাট কোহলি নিজেও জানে যে আমার এই জিনিসের লেগ স্পিনে একটু সমস্যা আছে। তো বিরাট কোহলি সেই অনুসারে প্রিপারেশন আশা করে নিচ্ছে। আর মনে হয় এইবার আর এমনিও বরুণ চক্রবর্তীর মানে বোলিং স্কোর আরসিবি এগেইনস্টে খুব একটা বেশি নেই, মানে উইকেট খুব একটা বেশি নেই। আচ্ছা, এভাবেও তো দেখা যায় বিরাট কোহলির সাথে ওপেন কে করছে আগে শুনি। ফিলসল্ট ছিল কোন টিমের সাথে এর আগে? কলকাতা। খুব ভালো খেলেছিল। হ্যাঁ, খুব ভালো খেলেছিল, ঠিক আছে, কিন্তু যারা টিমমেট ছিল তারা এখনো কোথায় আছে? বেশিরভাগ কলকাতায়। কলকাতায় কোর বোলিংটাকে মোটামুটি ধরে রেখেছে, তো উইকনেস তো কম বেশি জানি। তো সেদিক থেকে কোনো চিন্তা? সেদিক থেকে কোনো চিন্তা মানে ফিলসল্ট কালকে একটা বড় স্কোর করছে, আর তাই হোম গ্রাউন্ডে আর এমনিও কিন্তু কলকাতায় কিন্তু ভালো ভালো স্কোর করেছে। আগের সিজনে সবথেকে ভালো ভালো মানে ভালো ভালো স্ট্রাইক রেটে ভালো স্কোর করেছে ফিলসল্ট পুরো। যতক্ষণ মানে যতই ভালো ব্যাটিং করুক, বোলিং বলছি, আসল তো ভালো বোলিংটা তাকে খেলতে হবে না, যেখানে বরুণ চক্রবর্তী আসবে সামনে। অবভিয়াসলি যারা ইংল্যান্ডের প্লেয়ার, তো ওদের বোলিং স্পিন বল খেলতে একটু সমস্যাই হয়। আর বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার, আশা করি একটু সমস্যা হবে ফিলসল্টের, কিন্তু বিরাট কোহলি সার্ভাইভ করে যাবে। তার থেকেও একটা বড় জিনিস, টিম যেরকমই হোক, আমার তো মনে হয় খুব বেশি পরিমাণে ব্যাঙ্গালোরকে কালকে চ্যালেঞ্জ দিতে পারে কলকাতা। তার কারণ আমরা কেউই হয়তো বলবো না যারা ক্রিকেট দেখি, আজিঙ্কে রাহানে অস্ট্রেলিয়ায় গিয়ে ইন্ডিয়াও তো কম রানে অল আউট হওয়ার পরেও, ওই 40 করে অল আউট করার পরেও সেকেন্ড ম্যাচটায় যেভাবে কামব্যাক করে জেতালো, ক্যাপ্টেন্সি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেখানে দাঁড়িয়ে স্পিনার যাই দেখি, এদিকে ফিলসল্ট যতই এখানে খেলে যাক, মনে হচ্ছে কোথাও না কোথাও রান এফেক্ট আসতে পারে। ক্যাপ্টেন্সি অবভিয়াসলি রাহানে খুব ভালো একটা ক্যাপ্টেন, মানে আমাদের ডোমেস্টিকেও, তারপর মহারাষ্ট্রেও কিন্তু ক্যাপ্টেন্সি করে, ডোমেস্টিকেও অনেক ভালো ক্যাপ্টেন্সি করেছে আর খুব ভালো ক্যাপ্টেন। আমার মনে হয় ভালো ক্যাপ্টেন আর ভালো আর কি। ইনফ্যাক্ট এর আগে চেন্নাইয়েও ভালোই খেলেছে, মানে আগের সিজনে বলতে গেলে মানে অন্যভাবে একটা অন্য রান এটা আমরা রাহানে দেখি। সাধারণত স্ট্রাইক রেট আমরা অত দেখি না। রাহানে ভালো ব্যাটসম্যান, মানে স্ট্রাইক রেটের দিক থেকে রাহানে ঠিকঠাকই থাকে, মানে ঠিকঠাক বলতে মানে 120-25 থাকে, সেখানেও স্ট্রাইক রেটটা সেইবার 150 নিয়ে গেছিল, মানে যেটা এক্সপেক্ট করি না রাহানের থেকে, সেরকম একটা ব্যাটসম্যান হিসেবে দেখেছিলাম রাহানকে। এবার ওটা ওই টিমে গেলে, যে টিমে আশা করি ছিল আগে, ওই টিমে গেলে মোটামুটি সব প্লেয়ারই জ্বলে ওঠে। এবার দেখা যায় যে কলকাতায় এসে আচ্ছা, আরেকটা জিনিস আমার জিজ্ঞেস আছে, কলকাতা ফিলসল্টকে ছেড়ে দিয়ে ওখানটায় ডিককে ইনক্লুড করলো, এটা কি ঠিকঠাক চলে? আমার নাকি ভালো বাই, মানে ভালো বাই বলতে ঠিক লাইক টু লাইক রিপ্লেসমেন্ট বলতে পারো যে রিপ্লেসমেন্ট তো করার দরকারই হতো না যদি ফিলসল্ট আসতো, নিশ্চয়ই কোনো কারণে ফিলসল্টকে ছেড়ে ডিককে ইনক্লুড করেছে। আমার মনে হচ্ছে আরো ভালো আর কিন্তু আমার ডিকক আর কি হয়তো কয়েকটা সিজন ঠিকঠাক হয়নি, কিন্তু ডিকক আই থিঙ্ক বেশি ভরসা করা যায়। আমার মনে হয় সব থেকে বেশি যে কারণে ডিককে ইনক্লুড করেছে, দিনেশ কার্তিক চলে যাওয়ার পরে একটা ফিলসল্টের উপরে রিলাই করতো, ঠিক আছে, কিন্তু ওই নারিন চলে গেলে কি করতে হতো? গুরবাজের সাথে যে কোনো একটা লেফট হ্যান্ডার খুঁজতে হতো, সেক্ষেত্রে একটা
ওই ধরনের একটা লেফট হ্যান্ডের দরকার থাকতো। আবার যদি দুটো লেফট হ্যান্ডার খেলিয়েও দেয়, দুটো লেফট হ্যান্ডার যদি কোনো ধরনের ডিকককে খেলিয়ে দেয়, তো গুরবাজকে বসিয়ে রেখেও মোটামুটি ওখানটায় কিপারের জায়গাটা প্লাস পাওয়ার হিটিং দুটোই একসাথে পেয়ে যেতে হবে। কারণ গুরবাজের থেকে যেটা চেয়েছিল আগেরবার কলকাতা, প্রত্যেকটা ম্যাচে সেম জিনিস পেয়ে ওঠেনি। একটা দুটো ম্যাচে ঠিকঠাক হয়েছিল, বাকি ম্যাচে হয়নি। কিন্তু আমার মনে হয় এইবার কুইন্টেন ডিকককে নেওয়ার কারণ হচ্ছে নারিনকে নিচে খেলাবে, ওভার বলার হিসেবে খেলাবে। কারণ দুটো লেফটিকে খেলাবে কিনা। আচ্ছা, নারিন কি খেলছে মনে হয়? নারিন তো থাকবে ট্রেনিং ইলেভেনে, মানে ডেফিনেটলি 100% থাকবে। লাস্ট দুবাই লিগে পারফরম্যান্স একদমই নেই। কারেন্ট ফর্ম খুবই বাজে, ব্যাটিং ফর্ম লাস্ট 4টে ম্যাচে 27 না 6টা ম্যাচে 27 রান ছিল মনে হয়। সেক্ষেত্রে আমরা কি এরকম কোথাও না কোথাও দেখতে পারি যে নারিন কোনো কারণে না হয়ে ওখানটায় ডিককের সাথে অন্য কোনো একটা নারিন হয়তো ওপেন করবে না, আমার যতদূর মনে হচ্ছে যে নারিন একটু নিচে খেলবে, ওখানে ডিকক আইন ওপেন করবে। আর ওপেন না করলে পরের দিকে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, ইডেনের রিসেন্ট যে স্ট্যাট গুলো দেখা যাচ্ছে, ইডেনে কিন্তু খুব একটা বেশি অফ স্পিনার, যারা নাকি অর্থোডক্স স্পিনার, তাদের খুব একটা ভালো স্ট্যাটস এখন নেই। শুধুমাত্র লেফট আর্ম স্পিনার আর মিডিয়াম পেস বোলার, আর যারা নাকি এমনি ফাস্ট বল করছে, তাদের উইকেটের ট্যালি যেরকম লাস্ট 4-5টা ম্যাচে, সেখানে যদি আমরা অফ স্পিনারদের দেখি সব মিলিয়ে 2টো উইকেট আছে। তো সব মিলিয়ে কি হতে যাচ্ছে? নারিন অ্যাকচুয়ালি আমরা অফ স্পিনার প্রপার বলতে পারি না, নারিন অনেকটা মিস্ট্রি স্পিনার টাইপের, মানে ভারত চক্রবর্তী এবং মিস্ট্রি নারিনের কাছ থেকেও ভারত চক্রবর্তী একটা মানে এক রকমের মানে বল শিখেছে, যেটা ভারত চক্রবর্তী বলেছে। তো সুনীল নারিন অনেকটা মিস্ট্রি স্পিনার টাইপের, তো অফ স্পিনার হিসেবে বলতে পারি না। নারিন মানে ওপেন করবে কি না বলতে পারছি না, তবে প্লেইং ইলেভেনে তো অবশ্যই থাকবে। আর যদি ওপেন নাও করে, ওদের অনেক অপশন আছে। আজকে না নিজেও তো একসময় ওপেনই করিল, ও তো পিছনে কম খেলতো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করে দেখে নিতে পারি লাইক টু লাইক কে কার প্লেসের সাথে ঠিক কতটুকু আগিয়ে আছে সেটাকে একবার দেখে। ওপেনে যদি আমরা দেখে নিই, আপাতত নারিনকে দুটোই চলছে নাকি? হ্যাঁ, আগের বছরের স্টেট আগের বছর যেটা মনে হচ্ছে এখন, এবারও মনে হচ্ছে ফার্স্ট ম্যাচ হিসাবে। তো যদি এদিকে যদি আমরা নারিন ধরি, ওদিকে বিরাট কোহলির সাথে ফিল সল্ট, তো একজনকে ধরি না, ফিল সল্টকে ধরে নিলাম। নারিন, ফিল সল্ট, কাকে আগিয়ে রাখবো? আমি তো নারিনকে আগে রাখবো, কারণ যেহেতু দুটো অপশন দিচ্ছে সেই কারণে নাইন আমি নারিনকে আগে রাখবো, কারণ খুব ভালো খেল, মানে আগের বার যেহেতু আগের বার স্ট্যাট অনুযায়ী আমি আগে রাখবো। ফিল সল্ট তো আগের দারুণ ভালো পারফরম্যান্স খেলেছে, অবভিয়াসলি ভালো খেলেছে, কিন্তু নারিনকে আগে রাখবো এই কারণে যে ও কিন্তু বোলিং করে দেবে, তাহলে দুটো ইম্প্যাক্ট দেবে, মানে দুটো পাশ থেকে ইম্প্যাক্ট দেবে একটা, ওই কারণে আমি নারিনকে আগে রাখবো। আর ফিল সল্টের মানে ফর্মটা রিসেন্ট ব্যাটিং হিসেবে ফিলিপ সল্টকে এগিয়ে রাখা ভালো। আর যদি মানে যেহেতু ওপেনার হিসেবে আমি হ্যাঁ, দেখছি, অ্যাজ এ প্লেয়ার লাইক এ প্লেয়ার অ্যাজ এ প্লেয়ার তুমি নারিনের সাথে ফিলিপ সল্টকে আমার মনে হয় তুলনা হয় না, কারণ নারিন একটা অ্যাকচুয়ালি নারিনকে ফ্লোটার হিসেবে কলকাতা ইউজ করছে, আর ফিলিপ সল্ট প্রপার ওপেনার। আপাতত আমরা যেটা দেখতে চাইছি ব্যাটিং হিসেবে, ব্যাটিং opener হিসেবে হিসেবে। সেটাই বলছি, ব্যাটিং হিসেবে ফিলিপ সল্ট অবশ্যই ব্যাটিং হিসেবে অবশ্যই ফিলিপ সল্ট। আমরা যদি বিপরীত দিকে দেখি, প্লেয়ার হিসেবে বললে নারিন বলতে পারো, কিন্তু হ্যাঁ ব্যাটিং হিসেবে বললে অবভিয়াসলি আমরা যদি বিপরীত দিকে দেখি নাইনের সাথে, তাহলে হচ্ছে আমাদের ওপেন করছে কে? কুইন্টেন ডিকক। কুইন্টেন ডিকক। এক পাশে আছে কুইন্টেন ডিকক, আর এক পাশে এদিকে থাকবে বিরাট কোহলি। Obviously বিরাট কোহলি, কারণ last আমি শুধু স্ট্যাটস এর জন্য বলছি না, ওভারঅল টি20 খেলার দিক থেকে বলছি। কে আগিয়ে? অবভিয়াসলি বিরাট কোহলি কি অ্যাকচুয়ালি আইপিএল এ বিরাট কোহলির রেকর্ড তো মানে আউটস্ট্যান্ডিং বলা যায়, ও তার জন্য বিরাট কোহলিকে এগিয়ে রাখাটা মানে যে কোনো মানে যে ওখানে যেই থাকুক না কেন এগিয়ে থাকে। আর দুটো সিজনে মোটামুটি 50 আর অ্যাকচুয়ালি বিরাট কোহলির উপর আরসিবি অনেক ডিপেন্ড করে, Depend করে, ওই একটা player এর উপর। কুইন্টেন ডিককের উপর কলকাতা ওভার ডিপেন্ড করে, যত আরসিবি বিরাট কোহলির উপর depend করে। রজত পাটিদারের উপরেও অনেকটা আরসিবি এবার ডিপেন্ড করছে। তো এবার রজত পাটিদারকে নিয়েই বলি, একদিকে থাকছে রজত পাটিদার, অন্যদিকে না না না, আজিঙ্কেরা আজিঙ্কেরা কে আগিয়ে থাকবে? অবভিয়াসলি রজত পাটিদার আমার মনে হচ্ছে। মানে অলরেডি 3 আউট অফ 3 ব্যাঙ্গালোরের ফেভারিট। ওকে, 4 নম্বরে রজত পাটিদারের আগানোর কথা কেন বলছি, দিস কি হিসাব রজত পাটিদার খুব ভালো স্পিন খেলে, কি করে স্পিন রেটিং খুব ভালো, ক্লিন হিটিং করে স্পিনে, সেই কারণে রজত পাটিদার মনে হচ্ছে আলাদা, যেহেতু আজিঙ্কে রানের অনেকই অবভিয়াসলি এক্সপিরিয়েন্স আছে অনেক আজিঙ্কে রানের, কিন্তু আজিঙ্কে রানে একটু পিছিয়ে আছে, মানে অনেক পিছিয়ে আছে অনুযায়ী, মানে অনেক 4 নম্বরে কে আসতে চলেছে? 4 নম্বরে কোন টিমে? দুটো টিমেরই 4 নম্বরে আই থিঙ্ক ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে আগে, ভেঙ্কটেশ আয়ার, আর এদিক থেকে কে আসবে? এদিক থেকে আমার লাগে কে আগিয়ে থাকবে? আমার এটা মনে হচ্ছে
আমার তো মনে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার আগিয়ে আছে লিভিংস্টন অনেক কারণ আগিয়ে আছে। কারণ ভেঙ্কটেশ আয়ারের লাস্ট কিছু পারফরমেন্স খারাপ আছে, কারণ ওপেনার দিয়ে ওকে যখনই মিডল অর্ডার খেলানো হয়েছে ওর খুব একটা ইমপ্যাক্ট করেনি, আর বোলিংও সেরকম একটা করে না, তাই আমার মনে হয় লিভিংস্টোন আইপিএল এ আমি খুব একটা লিভিংস্টোনকে অতটা কিছু করতে দেখিনি এখনো রিসেন্টলি পর্যন্ত। লিভিংস্টোন সেই জায়গাটাও নেই যেখানে 2 বছর আগে একটা জায়গায় তো ছিল। তার জন্য আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ার কোথাও গিয়ে একটু এগিয়ে থাকবে। লিভিংস্টোন অ্যাকচুয়ালি লিভিংস্টোনকে আমার দেখা খুব একটা মানে বড় ইনিংস বা ম্যাচ উইনিং ইনিংস আমি দেখি, তার জন্য সেই দিক থেকে দেখতে গেলে আর যেহেতু কলকাতার গ্রাউন্ডে খেলা, ভেঙ্কটেশ আইয়ার এত বছর ধরে খেলেছে আর ভেঙ্কটেশ আইয়ার পারফর্মও করেছে, যত মিডল অর্ডারে খেলুক আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ার একটু এগিয়ে থাকবে। আচ্ছা, যদি আমরা লোয়ার মিডল অর্ডারে চলে আসি, স্পেসিফিক দুটো প্লেয়ার বলছি, পুরো টিম না হলে কলকাতার রাসেলের সাথে ওই জায়গাটায় ব্যাঙ্গালোরের কে আছে? টিম ডেভিড। রাসেলকে ওভারকাম করার জন্য টিম ডেভিড। ওভারকাম করবে নাকি বলতে পারবো না, মানে ওই যে লাইক বাই দুজন দুজনেই পাওয়ার হিটিং আছে, ঠিক আছে। ভালো হিটিং আছে দুজনে। কোথাও না কোথাও বোলিং এ আগিয়ে থাকে। রাসেল হ্যাঁ, অবভিয়াসলি বোলিং এ আগিয়ে থাকে। হ্যাঁ, টিম ইন্ডিয়া বোলিং করে, মানে খুব কম করে আর মনে হয় না করবেও। তো রাসেল তুমি ব্যাটিং হিসাবে দেখতে পারো যে দুজনেই হিটিং পাওয়ার হিটে সেই হিসাবে দেখতে পারো, তবে এক্ষেত্রে রাসেল এগিয়ে থাকবে কারণ রাসেল এত ম্যাচ জিতিয়েছে ম্যাচ কলকাতাকে, জিততে পারবে। মানে একা হাতে ম্যাচ জিতিয়েছে। যে টিম ডেভিডের হিটিং পাওয়ার থাকলেও আমার মনে হয় কোথাও গিয়ে টিম ডেভিড এখনো মুম্বাই ওরকম ম্যাচ উইনিং পারি খেলতে পারে। মুম্বাই এত বছর ছিল, ভালো কয়েকটা ইনিংস খেললেও ওইভাবে ম্যাচ উইনিং পারি দেখি। আচ্ছা, এই পরে ওই জায়গাটায় কে আসছে? আমার মনে হয় দেখো আরেকটা আমার মনে হচ্ছে টিম ডেভিডকে যদি না ওরা যদি চাইলে টিম ডেভিডকে খেলাবে না তাহলে ওখানে একটা ভালো প্লেয়ার আছে জেকব বেথল, যে ইংল্যান্ডের প্লেয়ার, খুব ভালো খেলেছে, মানে রিসেন্ট পারফরম্যান্স খুবই ভালো, খেলাটা ভালো ভালো বলে। হয়, আইপিএল খুবই ভালো bowling করা করে একে bowling নিয়ে আসবে সেই টিম ডেভিড। আমার টিম ডেভিড মনে হচ্ছে খেলাবে, কিন্তু বলছি না, যদি ব্যাঙ্গালোরের লাইন আরেকটাও প্লেয়ার আছে যে রোমারিও শেফার্ড, রোমারিও ও শেফার্ড। ভালো হিটিং করে। ওকে মানে রিসেন্ট যে প্র্যাকটিস ম্যাচগুলো যে খুব ভালো খেলেছে, কিন্তু তাও কোথাও গিয়ে এদের যার সাথেই তুলনা করা না, রাসেল এগিয়ে থাকবে, যে মানে কিছু করার নেই। আচ্ছা, রাসেল বোলিং এর দিকে তিনটে প্লেয়ার কলকাতা, তিনটে ব্যাঙ্গালোর, কে হতে পারে? একটা তো একদম ট্রাম্প কার্ড কে হতে পারে? ব্যাঙ্গালোরে ভুবনেশ্বর কুমার, আর ওদিকে আরেকটা যাকে রিটেন করলো, কাকে? রিটেন করলো Yes, sir. Yes, sir. Yes, sir. ওই তিনজন আই থিঙ্ক মনে হয় যে এসে, আর ওর পাশে থাকবে তোমার আই থিঙ্ক যদি নুকিয়া গেল, এর আগে মনে হয় বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। বরুণ এরা চক্রবর্তী, দুজন তো আমার মতে ভাবছি। সুভাষ শর্মা খেলতে পারে। ও এই কিন্তু আগেরবার কলকাতায় ছিল, সুভাষ সুভাষ শর্মা শর্মা, ভালো ভালো স্পিন বোলিং করেছে। লেগ স্পিন করে, কিন্তু লেগ স্পিন বাচ্চা ছেড়ে। কিন্তু ও টিমে জায়গা পায়নি, যেহেতু এত ভালো ভালো আরো Spinner স্পিনার ছিল। ছিল সেই কারণে আর টিমে যাওয়া হয়নি। আই থিঙ্ক ব্যাঙ্গালোরে আই থিঙ্ক টিমে জায়গা পেলেও পেতে পারে। আচ্ছা, অনুকূল রয় ভালো ভালো ব্যাটসম্যান, ভালো batsman। অলরাউন্ডার। সবথেকে ভালো কোনো fielder। কারণে কি কোনোভাবে কি কলকাতার স্কোয়াডে আসতে পারে বলে মনে হচ্ছে কালকে? আমার মনে হচ্ছে না, কারণ রামনদীপ সিং আছে, Space. স্পেস জায়গা নেই, যতই ইসে করুক জায়গাটা হবে না। হ্যাঁ, হয়তো হতে পারে ইম্প্যাক্ট যে- প্লেয়ার পেতে পারে। না, হতে পারে যে পরে যদি কোনোদিন কোনো কেউ ইনজার থাকলে দিকে যেতে পারে, কিন্তু আশা করি যে বেঞ্চেই থাকবে পুরো সিজনে, ম্যাক্সিমাম থাকার চান্সই বেঞ্চে থাকার চান্স। সব থেকে বড় আমরা একটা জিনিস বাদ দিয়ে গেছি, কলকাতার টপ ব্যাটসম্যান আচ্ছা, 5-6 রিঙ্কু। রিঙ্কু। সব করার পরে রিঙ্কুর বিপক্ষে কে আছে ব্যাঙ্গালোরে? রিঙ্কুর বিপক্ষে রাখার মতো কেউ নেই, কিন্তু ওইখানে ওই পজিশনে খেলার মতো কুনাল পান্ডিয়া। ক্রোনাল পান্ডিয়া। ওকে, যাই হোক, কিন্তু রিঙ্কু যখন ম্যাচ জিতাতে পেরেছে, কুনাল পান্ডিয়া হয়তো অতটা হিটিং নেই, কিন্তু ম্যাচ টেনে নিয়ে যেতে পারে। আলটিমেটলি কি মনে হচ্ছে কালকে কে জিততে চলেছে? আমার মানে আমার কি মনে হচ্ছে, আমি যেটা কলকাতায় খেলা, তাও আমার মানে এটা তো হওয়া উচিত যে কলকাতায় খেলা, কলকাতার অ্যাডভান্টেজ একটা তো আছে যেহেতু, তো মন বলছে তো আরসিবি জিতবে, কিন্তু মাথা বলছে কলকাতায় জিতবে। হ্যাঁ, একটা তো আমার মনে হচ্ছে তাকে কলকাতায় একটু আগিয়ে আছে, একটু কলকাতা। আগিয়ে আছে। রাহুল? কলকাতা আমার মনে হচ্ছে, কারণ ফার্স্ট কথা কলকাতায় খেলা, কলকাতায় স্পিন ভালো হয়, আর ওরা স্পিনেই মানে স্পিন টু উইন যেটাকে বলে ওরা সেটা করে জিতে এসছে। আর সেখানে কলকাতায় টিম হিসাবেও ব্যালেন্স দেখলেও আমি কোথাও কলকাতাকে একটু ব্যালেন্স বেশি মনে করি, কারণ ব্যাটিং এর ডেপটা আরো বেশি আছে কোথাও কি। আর সব থেকে বড় ব্যাপার ওদের আমার মনে হয় আগে রাসেল একা ফিনিশার ছিল, এখন রিঙ্কু এসে কোথাও ফিনিশিং দিকটাকে না একটা আলাদা জায়গায় নিয়েছে। আমার মনে হয় মানে যে শেষটা রিঙ্কু আর রাসেলের কোথাও যে কোনো পজিশন থেকে ওরা ম্যাচটা আমার রামাদীপও আছে, প্লাস রামানদীপ সিং।
তো ওইখানে আমার মনে হয় মানে লোয়ার মিডল অর্ডারটা এতটা স্ট্রং লাগছে তার জন্য একদমই দুটো টিমকে যদি আমরা দেখি আগের বারও কলকাতার মানে যেটা নাকি উইক পয়েন্ট সেটা আগেরবার স্ট্রং পয়েন্ট হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও দেখলে কলকাতার ওই ওপেনিং স্লটটা ওই জায়গাটা নিয়ে কোথাও না কোথাও সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতো যে যদি উইকেট পড়ে যায়, কিন্তু মিডল অর্ডার কলকাতা ওভারঅল স্ট্রং ছিল আগেরবার। এবছরও সে উপর থেকে যদি নারিন রাহানে এরা যদি কয়েকটা উইকেট পড়ে যায় সেই চাপটা এসে পড়বে মিডল অর্ডার। আবার যদি অন্যদিকে ব্যাঙ্গালোর দেখি, ব্যাঙ্গালোর আগেরবারও ডিপেন্ড করছিল ওপেনার 1-2 টপ, এবারও কিন্তু ডিপেন্ড করছে 1-2-3। মানে মিডল অর্ডার যাদের যেটা ছিল একই জায়গায় রয়েছে। মানে ওরা ব্যাপারটা হয়ে গেছে কি দুজনে দুই রকম। ধরো এদের প্রেশার অবজার্ভ করে সামনের দিকের প্লেয়ারগুলো আরসিবি, আর পিছনের আর কলকাতার প্রেশার ব্যাপারটা এটাই, মানে ডিপেন্ড করবে। পিছনের গুলো ডিপেন্ড করলেও কুইন্টন ডিককের মতো প্লেয়ার ওপেন করছে, মানে ও কিন্তু একটা ভরসাযোগ্য হ্যাঁ, প্লেয়ার, মানে ভরসাযোগ্য। মানে এরকম না যে আউটফাউকেও গিয়ে ওপেন করেছে বা কিছু। আমার মানে কুইন্টন ডিককের মতো মানে যেহেতু রাসেল রিঙ্কু ওরা আছে বলে হয়তো আমরা বলছি যে ওইদিকে বেশি ডিপেন্ড, কিন্তু কুইন্টন ডিকক যথেষ্ট ভালো প্লেয়ার। দেখতে গেলে এদিকেও আছে, এদিকে নেই তা না। এদিকে ব্যাঙ্গালোরের প্রতিবার কি থাকে যে টপ ওদের মানে এত বছর আইপিএল এ সবসময় টপ অর্ডারই ক্রিস গেইল থেকে শুরু করেছিল, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স সবাই টপ অর্ডারে ছিল। কিন্তু এবার ওরা এক্সট্রা যেটা অ্যাড করার চেষ্টা করেছে সেটা হচ্ছে টিম ডেভিডকে, কারণ মিডল অর্ডার ফিনিশার দরকার ছিল, যেটা ওদের এত বছর ধরে পাচ্ছে না। টিম ডেভিডের উপর ভরসা দেখিয়েছে, যেটা মুম্বাই হয়তো টিম ডেভিড এত করতে পারেনি, কিন্তু বাইরে লিগে কিন্তু মুম্বাই মানে টিম ডেভিড পারফরমেন্স করেছে। ইন্ডিয়া হয়তো আইপিএল এ অতটা না করতে পারলেও বাইরে ভালো হিটিং করেছে বা ভালো ম্যাচও জিতিয়েছে। এবার টিম ডেভিড চান্সও পাবে না, আগে জায়গা পাবে। আর কলকাতার পিচে মনে হয় এখনের যে কলকাতার পিচ রিসেন্টলি হচ্ছে টিম ডেভিডকে শুট করবে। আর প্লাস ওদের আরেকজন লাইন লিস্টনও কিন্তু ভালো হিট করে, মানে আমি বলতে চাইছি যে পারফরমেন্স জায়গা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ প্লেয়ার মানে লিস্টনও খুব ভালো প্লেয়ার। কলকাতায় মিডল অর্ডার স্পিনার ভার্সেস ওদিকে টপ অর্ডার আর ফাস্ট পেসার, এটাই দেখতে হবে কালকে। তবে যতদূর সময় আছে যে কালকে আছে যেহেতু বৃষ্টির প্রভাব আছে, আর মনে হচ্ছে পেস বোলিং ভুবনেশ্বর কুমার হেজেলউডের জন্য আমার শুট করতে পারে। করতে পারে ভুবনেশ্বর কুমার আর হেজেলউড একসাথে খেললে ওদের পক্ষে আরো একটা গোল্ডেন অপরচুনিটি, যদি ওরা সেকেন্ড ইনিংসে বল করে। মানে ওখানটা যদি ফার্স্ট ইনিংসে কিছু ওভার করিয়েও ওদেরকে যদি আবার নতুন বলে টানে, ওরা ওখানেও একটা ভালো কিছু করতে পারে, যেহেতু নতুন একটা ইনক্লুশন হয়েছে। আমার মতে ব্যাঙ্গালোরের জেতার চান্স তো ওটাই ব্যাঙ্গালোরের পেস ভার্সেস কলকাতার স্পিড, কলকাতার মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার ভার্সেস ব্যাঙ্গালোরের টপ অর্ডার। তো দেখা যাক। আরো অর্থে জিনিস মানে কলকাতা কিন্তু আরো কয়েকটা ব্যাকআপ হিসেবে যদি দেখো রহমান পাওয়েল ভালো ইসে করেছে, তো কিন্তু ভালো ব্যাকআপ রহমান পাওয়েল। ওদিকে চেন্নাইটা কিন্তু মইনালি হয়তো এখন ইন্টারন্যাশনাল খেলে না, এই যদি সেরকম হয় সেখানে ওরা যদি চায় যে মইনালিকে অ্যাজ এ ব্যাটসম্যান ঢোকাবে, ওরা অ্যাকচুয়ালি আরেকটা বোলার পেয়ে গেল অফ স্পিনার হিসেবে। যদি চায় ওরা চাইলে ব্যাঙ্গালোর কেউ টিমও ব্যাক করে চাইলে দিতে না। পারে। যদি মনে হয় যে কোনো কারণে নেটে নারী কেমন কি করছে সবকিছু ডিপেন্ড করবে, যদি সেরকম যদি মনেও হয় ওরা ভেঙ্কটেশ আইয়ারকে উপরে প্রমোটও করতে পারে ওই জায়গাটা, একটা স্লট বেরিয়ে গিয়ে ওখানটা মইনালিকে খেলিয়ে দিতে পারে। ডিপেন্ড করছে কিছু। ব্যাঙ্গালোরে তো সেম আছে না, রোমারিও শেফার, ব্রেথলি এরা তো আছে না। আছে, সবাই আছে, কিন্তু তার ভিতরে মানে তোমার যদি মনে হয় যে স্পিনিং হবে, তাহলে একটা কারণ ওরা কি করতে পারে যে নোকিয়াকে যদি বাদ দিয়ে দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে মইনালিকে ব্যাটসম্যান প্লাস স্পিনার হিসেবে পেয়ে যাবে ওরা। আর ওখানে যদি ইন্ডিয়ার বলার তো আছে, যে ওদের হার্ষিত রানা আছে, ওদের চেতন সাকারিয়া বলে যে প্লেয়ারটাকে অ্যাড করেছে, ও ভালো বল করে। চেতন সাকারিয়া ও ভালো বল করে। তারপরে আরো আছে আর ও ভালো বল করে। আগেরবার দারুণ বল টিম করেছে। স্পেসার প্লাস রাসেল পেস বল করে। ওদের রাসেল ওদের কিন্তু 11টা চার প্লেয়ার আমরা চুজ করতে গেলে যেটা দেখছি আমাদের 13টা প্লেয়ারের নাম চলে আসছে, কাকে বাদ দিয়ে কাকে রাখবে। মানে একটার থেকে একটা বেটার। কিন্তু যদি ব্যাঙ্গালোরের দিকে দেখি, ব্যাঙ্গালোরের দিকে 9টা আমরা খুব ভালো প্লেয়ার পেয়ে যাবো, কিন্তু দুটো প্লেয়ারকে আমাকে নিয়ে ভাবতে হবে যে কে ইনক্লুড হবে এই কাজটা। অ্যাকচুয়ালি আমার ব্যাঙ্গালোর তো পাওয়াই না পাওয়া সবগুলো যাবে, পাওয়া যাবে না সেটা না। ব্যাঙ্গালোর কলকাতা যেরকম মানে হেভি ওয়েটের থেকে হেভি ওয়েট এখানটায় খেলা তুমি এর থেকে ভালো মেন ব্যাপারটা তুমি আগের বছরের কলকাতা আর এবছরের কলকাতা কোথাও রিলেট করলেও করতে পারো, কারণ একই রকম আছে, কয়েকটা যে কোডটাকে সেম ধরেছে। ব্যাঙ্গালোর নতুন কোড খেলছে, এবার এটা হতে পারে খুব ভালো খেলছে, হতে পারে খারাপ খেলছে। মানে এটা লাইক মানে ওদের যে মেন আমার মনে হয় দুটো ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে লাইন ইনভেস্টমেন্ট আর ডেটিং মিডল অর্ডার। ওই দুটো ওদের একটা বড় ইনভেস্টমেন্ট আমার মনে হয়, কারণ ওদের ফিনিশারটাই দরকার ছিল। বিরাট কোহলি রান করে, এবার বিরাট কোহলি রান পায়, ও
উপরে আরো ভালো ভালো প্লেয়ার আছে। রাজীব পাটিদার তো ক্যাপ্টেন, ও তো এক্সট্রা রেসপন্সিবিলিটি আছে। তো এরপরে মেইন যে ম্যাক্সওয়েল যে জায়গাটা করা দরকার ছিল ম্যাক্সওয়েলের, সেই জায়গাটা ম্যাক্সওয়েল করতে তার সাথে পারছে না। কুনাল পান্ডেও খারাপ খারাপ খেলে না। কুনাল পান্ডিয়া ঠিক আছে, ওই জায়গায় মানে যেটুকু করার করে দিয়েছে। তো যাই হোক, সমীরের দিক থেকে কালকে জিততে চলেছে কেকেআর, আশা করছি। রাহুলের দিক থেকেও কেকেআর। আমারও মনে হচ্ছে কোথাও না কোথাও কালকে কেকেআর আগিয়ে। 3-1 আমার মনে হয় ব্যাঙ্গালোর একটু ওয়েদারের সাপোর্ট পাবে। আর এখন ইডেনের সেরকম একটা পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি বেশিরভাগ তৈরি করা হয় ইডেনের। স্পিন হয় হালকা, মানে সেকেন্ড ইনিংসে একটু স্পিনটা দেখা যায়। ঠিক আছে, যাই হোক বাকিটা তো কালকে- আমার কেন জানি না মনে হচ্ছে, মানে আমি মাথা বাদ দিয়ে মনের সাথে গেলাম, আমি চাই আরসিবি জিতুক। আমি মাথাটা বাদ তাহলে 2-2 হয়ে গেল, তাই তো? মাঝখানে দুইজন, ঠিক আছে, সাইডে দুইজন। কারণ মন বলছে যে আরসিবি জিতবে আর মাথা বলছে কেকেআর, তো আমি মনের সাথেই গেলাম, মাথাটা বাদ দিলাম মাথা থেকে। তবে সবথেকে আমার মনে হচ্ছে কালকে ম্যাচটা হবে তো। এটাও দেখা আমার মনে হচ্ছে বৃষ্টি জিতে যাবে। অনেক কিছু ডিপেন্ড করছে কালকে বৃষ্টির উপরে, ওয়েদারের উপরে, ম্যাচ ডিপেন্ড করছে, ওপেনিং সেরিমনি ডিপেন্ড করছে। বাকিটা দেখা যাক, সব যাতে ক্রিকেটের পক্ষেই থাকে এটাই চাইবো। যেহেতু এটা একটা কার্নিভেল আর কি, বছরের একটা এই সময়টা মানে একটা ফেস্টিভ্যাল টাইপের আমাদের ক্রিকেট ফ্যানদের জন্য, ইন্ডিয়া বিশেষ করে। তো এটা চাইছি সব ঠিকঠাক হবে। তো ঠিক আছে, মোটামুটি জানা গেল কে কি ভাবছে কালকের টিম নিয়ে, ম্যাচ নিয়ে। তো বাকিটা তো রেজাল্ট কথা বলবে, দেখা যাক রেজাল্টে কি হয়। বৃষ্টি রেজাল্ট তো দেখা যাবে। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। টাটা, bye.